নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে পার্ক মেডিওয়ার্ল্ড হসপিটালের রেজাল্ট নিয়ে ডিসকাশন করব। তো কোম্পানির আইপিও মানে হসপিটালের আইপিও তো 5-6 মাস আগেই এসেছিল। তো চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে কি কি আপডেট রয়েছে। তো প্রথমেই চলে আসি হসপিটাল সম্পর্কে। তো এটা হচ্ছে উত্তর ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট হসপিটাল এবং যদি দেখেন হরিয়ানার মধ্যে সব থেকে বড় প্রাইভেট হসপিটাল। হসপিটালের সঙ্গে মোটামুটি এই মুহূর্তে 2000-এর বেশি কিন্তু নার্স, 2215 জন নার্স এবং 968 জন ডাক্তার কিন্তু কাজ করছেন। এই মানে এদের মানে এই যে গ্রুপটা মানে পার্ক মেডি ওয়ার্ল্ডের সারা ভারতবর্ষের 5টা স্টেট মিলিয়ে 16টা কিন্তু তাদের হসপিটাল রয়েছে। যদি আমি চলে আসি এই মুহূর্তে তাদের টোটাল বেড সংখ্যা হচ্ছে মানে যদি আপনি দেখেন মানে ফিনান্সিয়াল ইয়ার 26-এর শেষে টোটাল বেড সংখ্যা হচ্ছে 3610। গত বছর ফিনান্সিয়াল ইয়ার 25-এর শেষে বেড সংখ্যা ছিল হচ্ছে আপনার 3000। মানে এই গোটা এক বছরে তারা 610টা বেড কিন্তু তারা অ্যাড করেছে। এবার যদি আপনি অ্যাজ অন ডেট দেখেন মানে এই যে তার গতকাল কনকল রয়েছে, অ্যাজ অন ডেটে কিন্তু তাদের 3960টা বেড রয়েছে। মানে এই যে 26 মানে মার্চ মাসের মানে 31শে মার্চে তাদের রেজাল্ট চলে এসেছে। রেজাল্ট চলে আসার পরও কিন্তু তারা বেশ কিছু বেড কিন্তু অ্যাড করেছে। তো এই মুহূর্তে কত বললাম 3960 কিন্তু তাদের বেড রয়েছে। এবার যদি আমরা এই কোয়ার্টারে দেখি মানে শুধুমাত্র মানে মার্চ কোয়ার্টারে কিন্তু তারা 360 খানা কিন্তু বেড অ্যাড করেছে। তো এই হচ্ছে তাদের ওভারঅল আপডেট। এবার যদি কোম্পানির রেভিনিউ গ্রোথ দেখা যায়, রেভিনিউ গ্রোথ কিন্তু ম্যাসিভ, দারুণ রেভিনিউ গ্রোথ এসছে। প্রায় 67% কিন্তু কোম্পানির রেভিনিউ গ্রোথ এসছে। তো এই রেভিনিউ গ্রোথ কোথা থেকে এলো? তো রেভিনিউ গ্রোথ অ্যানালিসিস করলে আমরা দেখবো তাদের ভলিউম এবং ভ্যালু দু জায়গা থেকেই কিন্তু রেভিনিউ গ্রোথ এসছে। প্রথম কথা হচ্ছে পেশেন্ট ভলিউম তাদের বেড়ে গেছে, মানে তাদের হসপিটালে কিন্তু আগের থেকে বেশি সংখ্যক পেশেন্ট কিন্তু ট্রিটমেন্ট করাতে এসছে। তো পেশেন্ট ভলিউমের গ্রোথ এসছে 14%। এবার এই যে পেশেন্ট যারা আসে হসপিটালে দু রকম পেশেন্ট আসে। একটা হচ্ছে যারা আউটডোর পেশেন্ট, মানে ধরুন কোনো সাধারণ জ্বর, কাশি এবং অন্যান্য ছোটখাটো যে সমস্ত সমস্যা নিয়ে লোকে ডাক্তার দেখাতে আসে, ডাক্তার দেখায় এবং ডাক্তার দেখিয়ে চলে যায়। এদেরকে বলা হয় আউটডোর পেশেন্ট, মানে আউটডোরে যে সমস্ত রোগীরা ডাক্তার দেখাতে আসে। এবং দ্বিতীয়টা হচ্ছে ইনডোর পেশেন্ট। ইনডোর পেশেন্ট মানে হচ্ছে যারা ধরুন কোনো সিরিয়াস মানে অসুখ নিয়ে ভর্তি হয় বা ধরুন কোনো সিরিয়াস অপারেশন নিয়ে তারা হসপিটালে এসে ভর্তি হয় এবং 3-4 দিন, 5 দিন, 10 দিন থেকে ট্রিটমেন্ট নেয়, তারপর চলে যায়। এদেরকে বলে ইনডোর পেশেন্ট। তো কোম্পানির এই ইনডোর মানে হসপিটালের ইনডোর এবং আউটডোর মানে দুই রকম পেশেন্ট থেকেই কিন্তু গ্রোথ এসছে। তবে ইনডোর পেশেন্ট থেকে কিন্তু গ্রোথটা আউটডোর পেশেন্ট থেকে কিন্তু বেশি এসছে। এবং এই জন্যই আমরা দেখছি কোম্পানির যে ওভারঅল অকুপেন্সি রেশিও বেড়ে গেছে। অকুপেন্সি রেশিও গত বছর ছিল 59.4%, এবছর হয়ে গেছে 62.5%। অকুপেন্সি রেশিও বেড়ে যাওয়া কিন্তু যে কোনো হসপিটালের জন্য কিন্তু মানে খুব ভালো বিষয়। কারণটা হচ্ছে অকুপেন্সি রেশিও মানে সহজ ভাষায় বলতে গেলে ধরুন একটা হসপিটালে 100টা বেড আছে এবং 100টা এই যে বেড রয়েছে 100টা বেডের মধ্যে ধরুন 60টা বেডে পেশেন্ট রয়েছে। তাহলে অকুপেন্সি রেশিও কত হলো? অকুপেন্সি রেশিও হচ্ছে আপনার 60%। তো যত অকুপেন্সি রেশিও বেশি হবে ততই হচ্ছে বেটার। তো মোটামুটি যদি আপনি দেখেন ভারতে অন অ্যান এভারেজ যে সমস্ত প্রাইভেট হসপিটাল আছে তাদের অকুপেন্সি রেশিও এই 60% এর উপর হলে সেটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। তো আমি দেখতে পাচ্ছি কোম্পানির যে অকুপেন্সি রেশিও সেটা ঠিকঠাক জায়গায় আছে। এবার যদি আমরা দেখি, এটা তো গেল অকুপেন্সি রেশিও এবং দ্বিতীয় হচ্ছে কোম্পানির এভারেজ রেভিনিউ পার অকুপাইড বেড। মানে পার বেড থেকে তাদের কত রেভিনিউ আসে। যদি দেখি এভারেজ রেভিনিউ পার অকুপাইড বেড সেটা হচ্ছে এই মুহূর্তে 28,000 টাকা। মানে অন অ্যান এভারেজ একটা বেড থেকে তাদের 28,000 টাকা আসে। গত বছর থেকে মানে গত বছরের রেসপেক্টে কিন্তু ARPOB মানে এভারেজ রেভিনিউ পার অকুপাইড বেড এটা 7% কিন্তু বেড়ে গেছে। এবার এই কোয়ার্টারে যদি আপনি দেখেন মানে পার্টিকুলারলি যদি আপনি মার্চ কোয়ার্টার দেখেন তাহলে ARPOB যেটা সেটা কিন্তু 29,725 টাকা। মানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির ভ্যালু গ্রোথ এবং ভলিউম গ্রোথ দু জায়গাতেই কিন্তু তাদের গ্রোথ এসছে। এবার যদি আমরা চলে যাই কোম্পানির মার্জিন, আমরা দেখবো কোম্পানির মার্জিন কিন্তু 20% এবং গত বছর থেকে প্রায় 1.5% এর উপর কিন্তু মার্জিন বেড়ে গেছে। এই মার্জিন বেড়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। প্রথম যে কারণ সেটা হচ্ছে কোম্পানি ক্লাস্টার বেস অ্যাপ্রোচ ফলো করে। ক্লাস্টার বেস অ্যাপ্রোচ মানে হচ্ছে এরা কোনো একটা নির্দিষ্ট জায়গায় সবার আগে হসপিটাল মানে স্টার্ট করে। যেমন ধরুন আমি এদের ক্ষেত্রে যদি বলি, তারা সবার আগে তাদের যে মানে হসপিটাল স্টার্ট করেছিল হরিয়ানায়। তো হরিয়ানাতে মানে তাদের হসপিটাল মানে 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 কোনো একটা জায়গায় তাদের হসপিটাল যখন তারা স্টার্ট করেছিল, ধীরে, ধীরে করে তারা কি করে ওই হরিয়ানারই অন্যান্য যে সমস্ত জায়গা আছে মানে ঢিল ছোড়া দূরত্বে বিভিন্ন জায়গায় কিন্তু তারা হসপিটাল তৈরি করেছিল। এর মানে এখনো পর্যন্ত কিন্তু তারা এই মডেলই কিন্তু বেশিরভাগ হসপিটাল কিন্তু তারা খোলে। এর সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যদি কিনা এই নিয়ারেস্ট ডিসট্যান্সে যে মানে একদম নিয়ার ডিসট্যান্সে যে হসপিটাল খোলে, এখানে কি হয় মানে ইজিলি তারা কিন্তু তাদের যে মানে রিসোর্স সেটাকে ইজিলি ট্রান্সফার করতে পারে। মানে ধরুন একটা হসপিটালে যে সমস্ত ডাক্তার নার্স আছে প্রয়োজনে ডাক্তার বা নার্সকে অন্য হসপিটালে কিন্তু ট্রান্সফার করতে পারে, অন্য হসপিটালে পাঠাতে পারে। ধরুন যে সমস্ত স্পেশালাইজড ডাক্তার আছে তারা কোনো একটা হসপিটালে ধরুন সাপোজ কোনো একদিন ধরুন বুধবারে বসে, তো অন্য একটা হসপিটালে গিয়ে ধরুন শুক্রবারে বসে। এবার কি হচ্ছে যেহেতু মানে
মানে নিয়ারেস্ট মানে খুব কাছাকাছি জায়গার মধ্যে হসপিটালগুলো, তো ডাক্তার এক জায়গা থেকে অন্য জায়গায় ইজিলি যেতে পারে। যদি সেটা না হতো তাহলে কি হতো, প্রত্যেক হসপিটাল আলাদা 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 করে তাদের স্পেশালিস্ট ডাক্তার কিন্তু রাখতে হতো। তাতে কি হতো, তাদের খরচা ওভারঅল আরো বেড়ে যেত। তাহলে এর ফলে কি হচ্ছে, তাদের কস্ট কন্ট্রোল হচ্ছে, প্লাস এতে কি হচ্ছে, মানে ধরুন ডিসটেন্স যেহেতু কম, সুতরাং সেখানে ট্রান্সপোর্টেশন কস্টও কম লাগছে। তো ওভারঅল কিন্তু এটা মার্জিনের জন্য ভালো। সেকেন্ড যেটা হচ্ছে, কোম্পানির হচ্ছে যেকোনো কোম্পানি নয়, যেকোনো হসপিটাল, বারবার কোম্পানি বলে ফেলছি, আপনারা হসপিটাল বলে ধরে নেবেন। তো বিষয়টা হচ্ছে যেকোনো হসপিটালের ক্ষেত্রে দেখবেন, মানে যেকোনো হসপিটালের ম্যানেজমেন্ট কিন্তু সবসময় এসে বলে যে তাদের অঙ্কোলজি সেগমেন্ট থেকে কত রেভিনিউ আসছে। অঙ্কোলজি মানে হচ্ছে ক্যান্সার। তো ক্যান্সার যে ট্রিটমেন্ট করে সেটাকে বলে অঙ্কোলজি ডিপার্টমেন্ট। এবার আমাদের দেশে এবং সারা বিশ্বেই কিন্তু ক্যান্সার পেশেন্টের সংখ্যা বাড়ছে, এবং এই ক্যান্সার পেশেন্ট যত বেশি আসবে, মানে ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট তো মানে অত্যন্ত ঝুঁকি সাপেক্ষ এবং অত্যন্ত মানে কি বলবো, মানে খরচ সাপেক্ষ। তো এখানে কোম্পানির মার্জিন বেশি থাকে। গত বছর যদি আমরা দেখি, ক্যান্সার পেশেন্ট থেকে তাদের ৫% রেভিনিউ আসতো, এবছর কিন্তু ৬.৫% রেভিনিউ আসছে। তো এটা হচ্ছে মার্জিন বেড়ে যাওয়ার আরেকটা কারণ। ৩ নম্বর কারণ যদি আমরা দেখি, গত বছর পর্যন্ত যদি আমরা দেখি যে বেশিরভাগ তাদের পেশেন্ট কিন্তু সাধারণ মানে যে সমস্ত জ্বর, কাশি এই সমস্ত বা সাধারণ যে সমস্ত রোগ হয় সেইগুলো নিয়ে কিন্তু হসপিটালে আসতো। এখন যদি আমরা দেখি, মানে বেশিরভাগ পেশেন্ট কিন্তু আসছে কিন্তু জটিল রোগ, জটিল আপনার অপারেশন, মানে এই সমস্ত মানে পারপাসে, মানে জটিল রোগ, জটিল অপারেশন এইসব নিয়ে কিন্তু বেশি আসছে। মানে ৫৭% পেশেন্ট আসছে কিন্তু অ্যাকিউট যে সমস্ত রোগ আছে, কঠিন যে রোগ বা কঠিন অপারেশন সেগুলো নিয়ে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যত বেশি মানে অ্যাকিউট রোগ নিয়ে মানে অ্যাকিউট পেশেন্ট ভর্তি হবে হসপিটালে, তত হচ্ছে হসপিটালের মার্জিন বেশি থাকবে। প্লাস হসপিটাল কিন্তু রোবট এপ্লাই করছে। বিভিন্ন সার্জারির ক্ষেত্রে রোবট এপ্লাই করছে। আপনার হার্টের রোগ থেকে শুরু করে ইউরোলজির যে সমস্ত অপারেশন আছে সেগুলো থেকে শুরু করে, প্লাস হচ্ছে আমাদের যে নি রিপ্লেসমেন্ট সার্জারি, জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, সেই সমস্ত সার্জারির ক্ষেত্রে কিন্তু রোবটের ব্যবহার করছে। রোবটের যেহেতু ব্যবহার করছে, মানে কি হয়, মানে হচ্ছে রোবটের যদি ব্যবহার করে তাহলে কি হচ্ছে, মানে হসপিটাল মানে যে অপারেশন প্রসেস সেটা অনেক স্মুথ হচ্ছে। তো অপারেশন প্রসেস যদি স্মুথ হয় তাহলে কি হচ্ছে, মানে খুব এফিশিয়েন্টলি অপারেশন হয়ে গেলে, মানে আগে একটা রোগীকে মোটামুটি ধরুন ৬ দিন মানে একটা মানে ৬ দিন হসপিটালে ভর্তি থাকতে হতো অপারেশন নেওয়ার জন্য, অপারেশনের পরে। তো এখন কি হচ্ছে, মোটামুটি একটা রোগীকে ৩ দিনে ছেড়ে দেওয়া হচ্ছে। তার ফলে কি হচ্ছে, মানে একটা বেড থেকে কোম্পানির আগে যেখানে একবার রেভিনিউ আসতো ৬ দিনে, এখন কিন্তু ৬ দিনে তাদের দুবার রেভিনিউ আসছে। সুতরাং এর জন্য কোম্পানির মার্জিন বেড়ে যাচ্ছে। প্লাস হচ্ছে যে মানে এই যে তাদের যে রোবোটিক সার্জারি, সেই রোবোটিক সার্জারি তো খরচ সাপেক্ষ। কারণ রোবোটিক সার্জারি অনেক নিখুঁত, যেহেতু নিখুঁত সেই জন্য সেটা কিন্তু অনেক বেশি খরচ সাপেক্ষ, সুতরাং সেখানে মার্জিন বেশি থাকে। তো এই সমস্ত কারণে হচ্ছে কোম্পানির মার্জিন বেড়ে গেছে। এবার যদি আমরা চলে আসি কোম্পানির এই মুহূর্তে, যদি আমরা প্রথমেই বলেছিলাম যে এই মুহূর্তে তাদের কত বেড আছে, ৩,৯৬০ টা বেড আছে। আগামী মোটামুটি আপনার ধরুন ২ বছরে কোম্পানি এই বেড সংখ্যাটাকে বাড়িয়ে ৩,৭৬০, মানে মোটামুটি ১৮০০, যদি বলুন হ্যাঁ ১৮০০ টা বেড তারা কিন্তু আগামী ২ বছরে এড করতে চাইছে। এইবার যদি আমরা দেখি এই যে কোম্পানি যে বেড অ্যাডিশন করবে, গ্রোথ রেটটা যদি ক্যালকুলেশন করি, মোটামুটি ১৮ থেকে ১৯% রেটে কিন্তু তারা তাদের বেড কিন্তু আগামী ২ বছরের জন্য বাড়াচ্ছে। এবার কোম্পানির প্রতি বেড পিছু যদি আমি ক্যাপেক্স দেখি, ম্যানেজমেন্ট যেটা বলেছে তাদের পার বেড পিছু ক্যাপেক্স হচ্ছে, মানে প্রতি বেড পিছু তাদের খরচা হয় ৩৪ থেকে ৩৫ লাখ টাকা। আপনি এই সেক্টরে যে কোনো মানে হসপিটালকে দেখুন, তাদের কিন্তু বেড প্রতি ক্যাপেক্স কিন্তু অনেক বেশি। এই কোম্পানির ক্ষেত্রে কম কেন? এবং এটাও কিন্তু মার্জিন বেড়ে যাওয়ার একটা কারণটা হচ্ছে এরা, মানে ধরুন এই তারা যে জায়গায় তাদের মানে যে লোকেশনে তাদের হসপিটাল রয়েছে, তার আশেপাশে যে সমস্ত হসপিটাল রয়েছে যেগুলো ধরুন চলছে না, তাদের ব্যবসা ধুঁকছে, সেই সমস্ত যেসব হসপিটাল আছে সেগুলোকে তারা একদম জলের দরে কিনে নেয়। এবার জলের দরে কিনে নেয়ার পর সেই সমস্ত হসপিটালগুলোকে মানে তাদের মডার্নাইজেশন করে, নতুন করে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ঠিক করে, নতুন বেড বসায়। বেড বসিয়ে সেটাকে রিব্র্যান্ডিং করে কিন্তু তারা তাদের মানে হসপিটালটাকে আবার চালায়। মানে ব্যাপারটা হচ্ছে কি হয়, পুরনো হসপিটাল যেহেতু একদম জলের দরে তারা কিনে নেয়, সেই ধরনের হসপিটালই কেনে যাদের মানে এনাফ স্পেস রয়েছে, মানে যেখানে সে বেড অ্যাডিশন করতে পারবে, সেই ধরনের হসপিটালই কেনে। তো এই ধরনের হসপিটাল কিনে নেওয়ার ফলে কি হয়, কোম্পানির কিন্তু ওভারঅল কস্ট কম পড়ে। যার জন্য কিন্তু মানে প্রথম কথা হচ্ছে ওভারঅল কস্ট তো কম পড়ে, প্লাস হচ্ছে যেহেতু একটা চালু হসপিটাল কিনে নেয়, সুতরাং প্রথম দিন থেকে সেটা তার রেভিনিউতে কন্ট্রিবিউশন করে। তো এটা গেল একটা। সেকেন্ড যদি আমি দেখি যে এরা কিন্তু অ্যাকুইজিশন, মানে হসপিটাল যেরকম অ্যাকুইজিশন করে, মানে চালু হসপিটাল যেমন কিনে নেয়, প্লাস কিন্তু এরা গ্রিনফিল্ডও করে। গ্রিনফিল্ড মানে হচ্ছে নতুন জমি কিনে হসপিটাল যে মানে স্থাপন করা। গ্রিনফিল্ড হসপিটালে মানে ব্যাপারটা হচ্ছে অ্যাকুইজিশন যদি কোনো হসপিটালকে করে নেয়, তো সেটাতে মানে তাড়াতাড়ি মানে মানে খুব তাড়াতাড়ি সেই হসপিটাল প্রফিটেবল হয়ে যায়, কারণ চালু হসপিটাল। গ্রিনফিল্ড হলে কি হয়, পুরো তার জমি কেনা, জমির পুরো লাইসেন্স, তারপরে সেখানে মানে একটা হসপিটাল তৈরি করতে লাগে ২ বছর,
তারপরে 2 বছর হসপিটাল হওয়ার পর যে লাইসেন্স নিতেই কিন্তু টাইমটা অনেকটা বেরিয়ে যায়। সেই জন্য গ্রিনফিল্ড হসপিটাল কিন্তু প্রফিটেবল হতে একটু টাইম লাগে। কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে ম্যানেজমেন্ট বলছে 12 থেকে 15 মাস কিন্তু একটা গ্রিনফিল্ড হসপিটাল প্রফিটেবল হতে টাইম লাগে। এবার যদি আপনি ব্রাউনফিল্ড চলে আসেন, ব্রাউনফিল্ড মানে হচ্ছে তাদের যেখানে পুরনো হসপিটাল রয়েছে সেইখানে কিন্তু তারা নতুন আরো বেশ কিছু বেড অ্যাডিশন করলো, বা ধরুন একটা পুরনো হসপিটাল প্রেমিসেস রয়েছে, তার মধ্যে একটা নতুন বিল্ডিং তৈরি করে দিল। তো সেইটা যদি মানে ব্রাউনফিল্ড এক্সপানশন করে তাহলে সময় কম লাগে, এবং ব্রাউনফিল্ড এক্সপানশন করলে কিন্তু তাদের হসপিটাল মোটামুটি মানে চালু হওয়ার মানে যবে থেকে মানে বেডে পেশেন্ট নেওয়া শুরু হয় তার মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে কিন্তু সেটা মানে প্রফিটেবল হয়েছে। তো এই হচ্ছে মানে ওভারঅল মানে তাদের ক্যাপেক্স রিলেটেড ডিসকাশন যেটা ম্যানেজমেন্ট তারা করেছে। এবার যদি আমি চলে আসি এই যে তারা যে বেড অ্যাডিশন করছে, মেজরিটি অফ দ্য বেড মানে মানে টোটাল যে বেড অ্যাডিশন তারা 2 বছরে করবে, আগামী 2 বছর 1800টা বেড তারা অ্যাডিশন করবে। 700টা বেড তারা অ্যাডিশন করবে হচ্ছে আপনার পরের বছর মানে এই মানে ফিনান্সিয়াল ইয়ার 27 এ, এবং হ্যাঁ ঠিক বলেছি, 800টা বেড অ্যাডিশন করবে হচ্ছে তারা এই ফিনান্সিয়াল ইয়ার 27 এ, এবং বাকি 1000টা বেড কিন্তু তারা অ্যাডিশন করবে হচ্ছে ফিনান্সিয়াল 28 এ। তো এই 2 বছরে 1800টা বেড তারা কিন্তু অ্যাড করবে। এর মধ্যে 1200টা বেড তারা অ্যাড করবে কোথায়? উত্তরপ্রদেশের 3টে জায়গায়। একটা হচ্ছে আপনার আগ্রা, আরেকটা হচ্ছে আপনার কানপুর, আরেকটা হচ্ছে গোরখপুর। উত্তরপ্রদেশকে কেন তারা বেছে নিয়েছে? কারণ উত্তরপ্রদেশে হচ্ছে আপনার রোড ইনফ্রাস্ট্রাকচার ভালো আছে, প্লাস উত্তরপ্রদেশের পপুলেশন হচ্ছে বেশি। সেই জন্য কিন্তু তারা উত্তরপ্রদেশের উপর সবথেকে বেশি ফোকাস করছে। মানে কোম্পানি হচ্ছে এতদিন শুধু হরিয়ানার মধ্যে সীমাবদ্ধ ছিল বেশি, এখন ধীরে ধীরে করে উত্তর ভারতের যে সমস্ত অন্যান্য রাজ্য আছে, দিল্লি বলুন, পাঞ্জাব বলুন, এই সমস্ত স্টেট এবং উত্তরপ্রদেশ, এই সমস্ত স্টেটে কিন্তু তারা ফোকাস করছে। এবার যদি কোম্পানির অপরচুনিটি এবং রিস্ক নিয়ে ডিসকাশন করি, 90% এর উপর রেভিনিউ কিন্তু আসে তাদের গভর্নমেন্ট প্রজেক্ট থেকে। তো গভর্নমেন্ট প্রজেক্ট থেকে যেহেতু তাদের রেভিনিউ আসে, সেখানে কিন্তু ডিফল্ট হওয়ার চান্স নেই, মানে এমন নয় যে পেমেন্ট আসবে না। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে এখানে তাদের এই অতিরিক্ত নির্ভরতা গভর্নমেন্ট প্রজেক্টের উপর, কারণ আমি বললাম কি 90% এর বেশি আসে। এবার গভর্নমেন্ট প্রজেক্ট থেকে বেশি রেভিনিউ আসলে যেটা হয় সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট থেকে যে সমস্ত পেশেন্টরা আসে তারা তো ট্রিটমেন্ট করিয়ে চলে যায়। কিন্তু গভর্নমেন্ট থেকে হসপিটাল পেমেন্ট পায় কিন্তু অনেকটা মানে সময় পরে, মানে গভর্নমেন্টের যে পেমেন্ট সাইকেল সেটা কিন্তু অনেক সময় ডিলে হয়ে যায়। সুতরাং এখানে একটা হচ্ছে পেমেন্ট সাইকেলের তো অসুবিধা রয়েছে, মানে গভর্নমেন্ট দেরিতে পেমেন্ট করে। দ্বিতীয় যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই যে গভর্নমেন্ট এই হসপিটালগুলোকে মানে পেশেন্টের জন্য যে মানে মানে মানি পেমেন্ট করে, মানে যে টাকা পেমেন্ট করে, সেই রেটটা কিন্তু মানে এই যে বেসিক্যালি পেশেন্ট আসে হচ্ছে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, আয়ুষ্মান ভারত, এই সমস্ত স্কিমের আন্ডারে। তো এই সমস্ত স্কিমের যে মানে ট্রিটমেন্টের যে টাকা, সেটা কিন্তু গভর্নমেন্ট যে রিভাইজ করে মানে প্রতি 10-12 বছরে একবার করে রিভাইজ করে। লাস্ট তারা পেমেন্ট রিভাইজ করেছিল ধরুন 2014 সালে। 2014 সালের পর আবার তারা পেমেন্ট রিভাইজ করেছে কিন্তু আপনার এই অক্টোবর মানে 2025 গত বছর মানে 2025 সালে অক্টোবর মাসে। তো আমরা দেখতে পাচ্ছি মানে তাদের কিন্তু সময়সীমাটা মানে প্রায় 10 বছরে কিন্তু পেমেন্ট রিভিশন হলো। তো এই যে পেমেন্ট রিভিশন সেটা মানে আমরা মানে পেমেন্ট রিভিশন বলুন, এই যে দেরি করে পেমেন্ট করা বলুন, সেটা হচ্ছে অতিরিক্ত নির্ভরশীল হওয়ার কিন্তু সমস্যা। এখনো পর্যন্ত তাদের 83-84% পেশেন্ট আসে কিন্তু এই গভর্নমেন্ট স্কিম থেকে, মানে আয়ুষ্মান ভারত, আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্কিমের আন্ডারে, আর বাকি পেশেন্ট আসে কিন্তু মেডিক্লেম থেকে, মানে যাদের নিজস্ব হেলথ ইন্স্যুরেন্স করা আছে সেখান থেকে অনেকে আছে নিজের পকেটের টাকা দিয়েও ট্রিটমেন্ট করাতে আসে। গভর্নমেন্ট এই সংখ্যাটাকে কিন্তু কমাতে চায়, তাদের টার্গেট হচ্ছে মানে ফিনান্সিয়াল ইয়ার 27 এ এটাকে মানে কমিয়ে 70% এ নিয়ে যাওয়া, মানে গভর্নমেন্ট প্রজেক্ট থেকে তাদের 70%, গভর্নমেন্ট স্কিম থেকে তাদের 70% রোগী আসবে, আর বাকি 30% আসবে ইন্স্যুরেন্স এবং মানে মেডিক্লেম থেকে এবং আপনার সেলফ পেমেন্ট থেকে। তো এই হচ্ছে মানে তাদের মানে এই মুহূর্তে রয়েছে টার্গেট। এবার এটা তো হচ্ছে মানে একটা যেটা আমাদের দেখার বিষয় হচ্ছে, আরেকটা জিনিস যেটা ম্যানেজমেন্ট বলেছে, এই গভর্নমেন্ট প্রজেক্টে যেহেতু তারা রেট রিভিশন হয়েছে, গত বছর কিন্তু মানে আগামী বছর, নট গত বছর, আগামী বছর কিন্তু তাদের এর থেকে 5 থেকে 6% রেভিনিউ গ্রোথ আসবে, এবং অপারেটিং প্রফিটে মোটামুটি 7% গ্রোথ আসবে। তো এবার আমরা সেকেন্ড যেটা এখানে রিস্ক, সেটা হচ্ছে কিন্তু একটা জায়গা সেইটার উপর কিন্তু মানে মানে জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফিকেশন রিস্ক, মানে একটা জায়গাতেই তাদের কিন্তু বেশিরভাগ হসপিটাল রয়েছে, সেটা হচ্ছে হরিয়ানা। সুতরাং হরিয়ানায় ধরুন কোনো সমস্যা হয়ে গেল, হরিয়ানাতে ধরুন কোনো প্রাকৃতিক দুর্যোগ হলো, তো সেরকম ক্ষেত্রে কি হবে, এই কোম্পানির মানে এই হসপিটালের যে ব্যবসা সব থেকে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এরকম কিন্তু 2024 সালে হয়েছিল আম্বালা বলে হরিয়ানার একটা জায়গা আছে, সেখানে খরা হয়েছিল, তার জন্য কিন্তু হসপিটালের বিজনেস এফেক্টেড হয়েছিল। তৃতীয় যে রিস্ক সেটা হচ্ছে ডক্টর অ্যাট্রিশন রেট। এদের যে মানে 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 হসপিটালে যে ডাক্তাররা রয়েছে, এই ডাক্তাররা কিন্তু 100% ফুল টাইমার, মানে তারা কিন্তু এই হসপিটালের সঙ্গেই কিন্তু কাজ করে, এমন নয় যে তারা এই হসপিটালের পাশাপাশি অন্যান্য হসপিটালেও কিন্তু তারা কাজ করে পার্ট টাইমে। তো বেসিক্যালি এই, হ্যাঁ এটা ঠিক যে তারা
এদেরই অন্যান্য যে সমস্ত হসপিটালগুলো আছে সেখানে কিন্তু মানে অন্যান্য মানে দিনে বসে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এরা কিন্তু এই হসপিটালের সঙ্গেই ফুল টাইম কাজ করে এবং এখানে ডাক্তার অ্যাট্রিশন রেট যেটা আছে সেটা হচ্ছে 19%। সেটা কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে লোয়েস্ট। মানে এখানের বেশি যে ডাক্তার সেটা কিন্তু মানে তারা কিন্তু ছেড়ে যায় না। তার কারণটা হচ্ছে এই যে হসপিটাল আছে ডাক্তারদের কিন্তু তারা ইসব দেয়। ইসব মানে হচ্ছে তাদের যে শেয়ার, মানে ডাক্তারদেরকে নিজেদের কোম্পানির তারা শেয়ার দিয়ে রাখে। এটা কেন করে? যাতে করে ডাক্তারের একটা মোটিভেশন থাকে না যে আমিও হচ্ছে এই হসপিটালেরই একটা পার্ট। তো এইটা হচ্ছে ওভারঅল বিষয়। যদি আপনি কোম্পানির মোটামুটি এই মুহূর্তে ফিনান্সিয়াল দেখেন, মানে যদি তাদের ডেট দেখেন, তো তাদের লং টার্ম ডেট প্রায় নেই বললেই চলে। মেজরিটি অফ দ্য লং টার্ম ডেট তারা শোধ করে দিয়েছে। কিছুটা বাকি আছে যেটা কিন্তু এই একটা কোয়ার্টারের মধ্যে কিন্তু শোধ হয়ে যাবে। তো যেটা বেসিক্যালি পড়ে থাকবে সেটা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল লোন। ওয়ার্কিং ক্যাপিটাল লোন মানে হচ্ছে দৈনন্দিন বিজনেস চালানোর জন্য যে লোনটা প্রয়োজন হয় সেই লোন কিন্তু তাদের থাকবে। ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু এই মুহূর্তে তাদের পজিটিভ আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। গভর্নমেন্ট পেমেন্ট থেকে ফ্রি ক্যাশ ফ্লো পজিটিভ হওয়ার একটা কারণ হচ্ছে গভর্নমেন্ট আগে তাদের 161 দিনে কিন্তু পেমেন্ট করতো, এখন কিন্তু 129 দিনে পেমেন্ট করছে। মানে গভর্নমেন্টের থেকে তারা কিন্তু আগের থেকে তাড়াতাড়ি পেমেন্ট পাচ্ছে। তো এই জন্য আমরা দেখবো তাদের কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো পজিটিভ হয়ে গেছে, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল পুরোপুরি ঠিকঠাক আছে। তো কোম্পানি ম্যানেজমেন্টের যে গাইডেন্স রয়েছে সেটা হচ্ছে তারা এই মুহূর্তে তাদের আরোই হচ্ছে 21%, আরোই বাড়িয়ে তারা বলছে 23% হয়ে যাবে পরের বছরে, এবং এটা ইজিলি সম্ভব না। কারণ যদি লোন যদি তাদের একদম মানে তারা তো সমস্ত লোন শোধ করে দিচ্ছে, লোন শোধ করে দিলে তাদের ইন্টারেস্ট কস্ট কমে যাবে, ইন্টারেস্ট কস্ট যদি কমে যায় তাহলে হচ্ছে তাদের প্রফিট বেড়ে যাবে, প্রফিট বেড়ে গেলে কিন্তু তাদের আরোই বেড়ে যাবে। তো একদম ওভারঅল মানে যদি সমস্ত প্যারামিটারে দেখি মানে হসপিটাল একদম পারফেক্ট পজিশনে আছে। সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে আপনি যদি ভ্যালুয়েশন দেখেন মানে এই মুহূর্তে মোটামুটি 45 এর কাছাকাছি কিন্তু তাদের পি রেশিও আছে। গোটা ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু তাদের পি রেশিও সবথেকে কম। স্টকটা কিন্তু মোটামুটি লাস্ট ১-২ মাসে কিন্তু বিশাল অনেকটা বেড়ে গেছে প্রাইস। কিন্তু তারপরেও যদি আপনি ভ্যালুয়েশন দেখেন গোটা ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু এখনো সবথেকে নিচে। তার কারণটা হচ্ছে মার্কেট কেন এটাকে ভ্যালু দেয় না এত ভালো পারফরম্যান্স সত্ত্বেও? কারণ এই যে বেশিরভাগ যে রেভিনিউ বা বেশিরভাগ ব্যবসা তাদের আসে হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট থেকে। এবার গভর্নমেন্ট প্রজেক্ট থেকে যেহেতু বেশি ব্যবসা আসে সেই জন্য মার্কেটের ট্রাস্ট ফ্যাক্টর অতটা কিন্তু এখানে কাজ করে না। বাট যদি তারা মানে এটাকে কমিয়ে ফেলতে পারে তাহলে কিন্তু সেটা তাদের জন্য একটা মানে মানে তাদের কিন্তু মানে পি রি-রেটিং হবে বলা যায়, কারণ ট্রাস্ট ফ্যাক্টরটা চলে আসবে। সবথেকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য রি-রেটিং এর জন্য সেটা হচ্ছে এই মুহূর্তে যদি দেখেন তাদের প্রমোটার হোল্ডিং হচ্ছে 82%। এই প্রমোটার হোল্ডিংটাকে তারা কমিয়ে কিন্তু 75% এ নিয়ে যেতে হয়, নিয়ে যেতে চায়। তার কারণটা হচ্ছে 75% হচ্ছে সেবি গাইডলাইন। তুমি 75% এর বেশি প্রমোটার হোল্ডিং কেউ রাখতে পারে না। মানে কোন কোম্পানি 75% এর বেশি প্রমোটার হোল্ডিং হওয়া কিন্তু সম্ভব নয়। তো এটাকে যখনই মানে মানে প্রমোটার হোল্ডিং কে যদি সে কমায় তাহলে দুটো পথ আছে। আইদার প্রমোটার তাদের নিজেদের শেয়ারকে সেল করতে হবে মার্কেটে, অথবা তারা যেটা করতে পারে হচ্ছে তারা তাদের মোটামুটি মানে স্টেকটা সেল করে ফান্ড রেজ করতে পারে। মানে হচ্ছে তারা মার্কেটে শেয়ার ইস্যু করতে পারে। তো যদি তারা কিউআইপি করে মোটামুটি ১,০০০ কোটি টাকা যদি তারা কিউআইপি করে তাহলে কিন্তু তাদের প্রমোটার হোল্ডিং কমে কিন্তু ৮২ থেকে ৭৫% এ চলে আসবে। এবং সেটাই হচ্ছে মানে সবথেকে বেশি মানে দেখার বিষয় যে তারা কিউআইপি করছে কিনা। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ যদি তারা কিউআইপি করে ফান্ড রেজ করে তো তাদের প্রমোটার হোল্ডিং কিন্তু মানে ৮২ থেকে কমে ৭৫, যেটা সেবির গাইডলাইন সেটাতে চলে আসবে। প্লাস ওই যে টাকাটাকে তারা এই যে বিভিন্ন জায়গায় যে হসপিটাল খুলছে, অন্যান্য হসপিটালকে অ্যাকুইজিশন করছে, সেই সমস্ত কাজে কিন্তু খরচা করতে পারবে। তো সুতরাং এটা কিন্তু কোম্পানির জন্য একটা বিশাল বড় কিন্তু মানে রি-রেটিং এর ব্যাপার হবে। তো আশা করি ওভারঅল অ্যানালিসিস আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কিন্তু বড় হলেও কিন্তু এখান থেকে কিন্তু আপনারা একটা হসপিটালকে কিভাবে অ্যানালিসিস করতে হয় সেটা কিন্তু শিখতে পারলেন। তো আপাতত এই ভিডিওতে এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন।